জামাত যদি এখানে একটা রাজনৈতিক পজিশন নিত যে হ্যাঁ বিহারি হত্যা অবশ্যই অন্যায় হয়েছে এবং এটার বিরুদ্ধে আমরা সিরিয়াসলি আমরা এটারও বিচার করতে হবে, আবার এর কাউন্টারে যেটা করা হয়েছে এটা অন্যায় করা হয়। 71 সালে সে একদিকে বলছে যুদ্ধ করে নাই, আরেকদিকে সে এই যুদ্ধে সে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এবং সে বলছে যে আমরা একটা গ্রেটার পাকিস্তান, ঐক্যবদ্ধ পাকিস্তান থাকুক, সেটা আমরা চাই। যে জামাতের প্রচুর লোকদেরকে কিন্তু মুক্তিযোদ্ধারা হত্যা করেছে পোস্ট 71। আচ্ছা, জামাতের হিস্ট্রিতে কিছু নামও আছে। এখনো সংসদে দেখি রাজাকার, আল বদর, আল শামস, এই কথাগুলো তাদের শুনতে হচ্ছে, বারবার তারা বলতেছে। কেন জামাত এই 71-এর ভুলটাকে স্বীকার করছে না, এক নাম্বার। আর যদি এরকম হয় যে জামাত সংসদে দ্বারাই বললো যে আমাদের 71-এর ভুলের জন্য আমরা ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহ রাস্তা আমাদেরকে মাফ করে দেন, আমাদের এই ভুলের জন্য আমরা পুরো জাতির কাছে ক্ষমা চাই, তাহলে কি এটা সমাধান হবে বলে আপনি মনে করেন? মানে এটা সমাধান হবে কেন হচ্ছে না, এবং এটা মাপ চাইলে কি সমাধান হয়ে যাবে কিনা, সেটেল হবে কিনা? একটা ঐতিহাসিক ঘটনার শুধু তো মাপ চাইলেই সমাধান হয় না, এটা তো সত্য কথা। আর প্রথম কথা হচ্ছে জামাতের আসলে ভূমিকাটা কি ছিল। 71 সালে আপনি যদি দেখেন জামাত রাজনৈতিকভাবে অত শক্তিশালী দল ছিল না, কিন্তু তারা রাজনৈতিকভাবে এই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা পাকিস্তান ঐক্যবদ্ধ থাকুক এটা চেয়েছে। এখন ধরুন আমি আপনার কল্যাণ চাই, আমি আপনার ভালো চাই, কিন্তু আপনি এমন একটা খারাপ কাজ করলেন, আপনি এমন একটা অন্যায় কাজ করলেন, এরপরে যদি আমি আপনার ভালো চাই তাহলে কিন্তু আপনার দায় আমার উপরে কী হবে, চলে আসবে। জামাতকে যেটা দেখা গেছে 71 সালের 25শে মার্চের গণহত্যা, যদিও জামাতের ভেতরে একটা স্ট্রং অপিনিয়ন আছে, তারা মনে করে যে ওই বিহারি গণহত্যার ঘটনা যদি না ঘটতো 25শে মার্চের গণহত্যাটা হতো না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ ইতিহাসে নানা পর্যায় আছে। যখন আপনি ধরেন বিহারি হত্যার আপনি বিরোধিতা করছেন, কিন্তু আবার যখন 25শে মার্চের একটা নির্বিচার গণহত্যা হয়, একটা গণহত্যার পাল্টা আরেকটা গণহত্যা তো জাস্টিফাইড হতে পারে কখনোই না। জামাত যদি এখানে একটা রাজনৈতিক পজিশন নিত যে হ্যাঁ বিহারি হত্যা অবশ্যই অন্যায় হয়েছে এবং এটার বিরুদ্ধে আমরা সিরিয়াসলি আমরা এটারও বিচার করতে হবে, আবার এর কাউন্টারে যেটা করা হয়েছে এটা অন্যায় করা হয়েছে। জামাত যদি এই পজিশন নিত তাহলে আমি মনে করি যে জামাত অন্তত নৈতিক জায়গায় জামাতের একটা স্ট্রং পজিশন থাকতো। জামাত যেটা করেছে সেটা হচ্ছে যে এই 25শে মার্চের গণহত্যাকে জামাত কন্ডেম করে নাই, এবং অল এলং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, মানে আমরা কি এভাবে মিলাইতে পারি 24-এর ঘটনার মতো যে সাকিব, মাশরাফি বা এই যে ব্যারিস্টার সুমন ওরা জীবন কন্ডেম না করে এখন জেলে পড়তেছে, অনেকটা সেরকম। বা আপনি যদি দল আকারে দেখেন জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, বা জাসদ যারা ওয়ার্কার্স পার্টি তাদের যে ভূমিকা ছিল, আমি অত ডিটেল, কারণ জামাতের এই জায়গাটা খুবই অস্পষ্ট, জামাত আসলে কি ভূমিকা রেখেছে 71 সালে। কারণ আপনি যদি ইন্টারভিউ দেখেন, প্রফেসর গোলাম আজম বলেছেন যে 71 সালে আমরা যুদ্ধে অংশ নিই নাই, কিন্তু আমরা অনেক মুক্তিযোদ্ধাকেও আশ্রয় দিয়েছি। প্রফেসর গোলাম আজম নিজেই বলেছেন ওনার বাসায় অনেক হিন্দু লোককে উনি আশ্রয় দিয়েছেন। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে আপনি যদি পাওয়ারফুল না থাকতেন আপনি আশ্রয় দিলেন কিভাবে? 1-2 নম্বর হচ্ছে আপনার জায়গাটা এত নিরাপদ কেন? আপনার আশ্রয়ে কেউ থাকতে পারছে, আপনার জায়গাটা নিরাপদ কেন? নিশ্চয়ই আপনি ওদের এক ধরনের ইয়াতে ছিলেন, গুড বুকে ছিলেন। তো এই প্রশ্নগুলো, বিতর্কগুলো আসবে। তো এখন কথা হচ্ছে যে জামাতের প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে 71 সালে সে একদিকে বলছে যুদ্ধ করে নাই, আরেকদিকে সে এই যুদ্ধে সে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এবং সে বলছে যে আমরা একটা গ্রেটার পাকিস্তান, ঐক্যবদ্ধ পাকিস্তান থাকুক, সেটা আমরা চাই। এখন তৃতীয় ধাপের প্রশ্ন হচ্ছে যে ঐক্যবদ্ধ পাকিস্তান তো রাখা সম্ভব হয় না, এখানে ভুলটা কার? পাকিস্তানের ভুল, পাকিস্তানি শাসকদের ভুলের কারণেই যুদ্ধটা অনিবার্য হয়েছে। যুদ্ধ তো হওয়ার কথা ছিল না। 70 সালের নির্বাচনে ক্ষমতা অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে রায় এসেছে। যুদ্ধটা অনিবার্য করে তুলেছে কে? পাকিস্তান সরকার। পাকিস্তানের যে শাসক তখন ছিল তারাই তো তুলে তুলেছে। একদিকে সামরিক জান্তা, আরেকদিকে আপনার জুলফিকার আলী ভুট্টো, তারা যোগসাজশ সেটা করেছে। এখন করার পরে যুদ্ধটা তো অনিবার্য হয়েছে, এর জন্য দায় কার? পাকিস্তানিদের। আচ্ছা, এরপরে ভারত এখানে যুক্ত হয়েছে। ভারত এখানে যুক্ত হয়েছে, তার হয়তো একটা খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে যখন আমাদের উপরে হামলা শুরু হলো, আমাদের আর্মিদের একটা পোর্শন যখন বিদ্রোহ করলো, দেন আমাদের তো লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে গেল। তারা বাধ্য হয়ে ভারতের সীমান্ত পাড়ি দিল এবং ভারতের আশ্রয় নিল। ভারতের সেনাবাহিনী আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে একসাথে যুদ্ধে যুক্ত হয়ে গেল। এরকম একটা জটিল পরিস্থিতিতে জামাতের পজিশনটা কোথায় ছিল? জামাত কি রাজনৈতিক পজিশন নিয়েছিল? তো এই কারণে এই জায়গাটায় জামাত একেবারেই, শুধু যদি বলে যে আমরা দুঃখিত,
এবং আমরা ক্ষমা প্রার্থী, এই দুঃখিত এবং ক্ষমা প্রার্থীটা যদি তারা খুব আর্লি স্টেজে বলতে পারতো তাহলে ভালো হতো। এখন কথা হচ্ছে আগে বলে নাই দেখে, এখন কি বলবে না? না, এখন তো যেমন তাদের ফাঁসি হয়ে গেল। হ্যাঁ, না, আমার কথা আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে এখন যদি তারা সরি বলে, এখন যদি তারা ক্ষমা চায় সমাধান হবে কিনা, খুব যে সমাধান হবে তা না, আমি মনে করি না। কারণ এখন যদি বলে তাহলে তাদের অনেকগুলো কথা শুনতে হবে। একটা হচ্ছে যে তাদেরকে শুনতে হবে যে তোমরা এতদিন বলো নাই কেন, এবং তাদের ভেতরকার যারা ফাঁসি কাস্টে ঝুলেছেন, যারা অবর্ণনীয় মানে নির্যাতন ভোগ করেছেন, তারাও বলবে যে তোমরা যদি আগে এটা স্বীকার করতে তাহলে তো আমাদের উপরে নির্যাতনটা আসতো না। ফলে এটা একটা লেগেসি তৈরি হয়েছে। আমার প্রশ্ন তৃতীয় ধাপে, যে তাই বলে কি আপনি একটা ভুলের উপর টিকে থাকবেন? আপনার এখন সরি বলাটা, ভুল বলাটা, স্বীকার করাটা করলে কোনো লাভ হবে না। তার জন্য কি আপনি করবেন না? আপনি ভুল করেছেন কিনা, আসল কথা হচ্ছে সেটা। আপনার কোনো ত্রুটি হয়েছে কিনা, আসল কথা সেটা। দেখেন, আমি যে বিষয়গুলো নিয়ে তর্ক করেছি, এবং যেই তর্কটা আমি করেছিলাম জামাতের প্রয়োজনে, জামাতের স্বার্থে, কিন্তু জামাতের নেতৃবৃন্দ আমাকে মনে করেছে যে আমি এখানে মানে গ্যাঞ্জাম তৈরি করছি, আমি বিদ্রোহ করছি। তো এখন আমার প্রশ্ন, যে কথাটা আমি বলেছি, যেটার উত্তর ওনারা দিতে পারেন নাই, যে আপনারা 71 সালে মুক্তিযোদ্ধাদেরকে মনে করেছিলেন শত্রু, এবং জামাত যেটা বলে বা জামাতের এটা ফ্যাক্ট যে জামাতের প্রচুর লোকদেরকে কিন্তু মুক্তিযোদ্ধারা হত্যা করেছে পোস্ট 71। আচ্ছা, জামাতের হিস্ট্রিতে কিছু নামও আছে, মানে মুক্তিযোদ্ধারা জামাতের লোককে হত্যা করেছে। কারণ মুক্তিযুদ্ধ পরবর্তী সময় মানে তারা ক্ষোভে জামাতের বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতা, হ্যাঁ, আপনার আমাদের ফেনীতে আছে জনাব ইলিয়াস, উনি খুব নামকরা লোক ছিলেন। তারপরে আপনার ঢাকায় আছেন মুস্তফা, শহীদ মুস্তফা, তারপরে ইমরান, শওকত ইমরান, এই ধরনের বিভিন্ন নাম আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, যেই মুক্তিযোদ্ধাদের হাতে কোলাবোরেটর হিসেবে জামাতের এই নেতারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, জামাত এদেরকে শহীদ হিসেবে এদেরকে স্মরণ করে, এখন অবশ্য করে না। এখন এখনকার জামাত এসে বলছে যে মুক্তিযোদ্ধারা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান। ঠিক আছে, তাহলে মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের হাতে আপনাদের নেতারা শহীদ হয়েছে, তাহলে আপনাদের এই নেতাদের স্ট্যাটাস কি হবে, তাই না? এখন জামাত কিন্তু একটা বেড়াজালের মধ্যে আটকে গেছে, এই যে সঠিক সময়ে সঠিক কাজ না করার কারণে। এখন সে মুখে বলছে মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, সে বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলছে, স্মৃতিসৌধেও ফুল দিচ্ছে। একটা সময় জাতীয় সঙ্গীত গাইতো না, এখন জাতীয় সঙ্গীত তাদের সাংগঠনিক জায়গায় তারা গায়। এই যে তারা এই জায়গাটা পরিবর্তন করেছে, এটা খুবই ইতিবাচক, এটা খুবই ওয়েলকামিং, যে না, তারা রিয়েলাইজ করেছে তারা। কিন্তু কথা হচ্ছে যে তারা যে এক সময় এই মুক্তিযোদ্ধাদেরকে জাতির শত্রু হিসেবে বিবেচনা করেছিল, এবং রাজাকার আলবদরদেরকে তারা দেশপ্রেমিক মনে করেছিল, এই জায়গাটায় এখন যে তারা পুরো উল্টোটা করছে, এই জায়গায় তো তাদের ব্যাখ্যা একটা থাকতে হবে না? এই জায়গাটাই আমি যেটা জামাতকে বোঝানোর চেষ্টা করেছিলাম, ওনারা জেদের কারণে হোক অথবা নিজেদের ভুলের কারণে হোক, যে কোনো কারণে হোক, এই জিনিসটাকে রিয়েলাইজ করে নাই। তবে আমি এখন জামাতের যারা নেতৃবৃন্দ আছেন দেখছি যে তাদের মধ্যে রিয়েলাইজেশনটা এসেছে। তারা এখন স্মৃতিসৌধে যাচ্ছেন, কোনো ধরনের এটা নিয়ে কিন্তু পার্টির মধ্যে যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এরকম আমি দেখি নাই। তাহলে স্মৃতিসৌধে যাচ্ছেন, মুক্তিযোদ্ধাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন, মুক্তিযোদ্ধাদেরকে নিজেদের দলে এনে তাদেরকে সম্মান দিচ্ছেন, তাদেরকে নেতৃত্বের দিকে আনার চেষ্টা করছেন। এবং পার্লামেন্টও আমি দেখেছি যে জামাত খুব গর্বের সাথে বলেছে আমাদের দলে মুক্তিযোদ্ধা আছে। এটা তো ভালো দিক যে মুক্তিযোদ্ধাদেরকে তারা এখন সম্মান করছেন। তো আরেকটা জিনিস যেটা আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, যে দেখেন এখানে মুক্তিযুদ্ধে প্রথম ভুলটা করেছে পাকিস্তানি শাসকরা। এরপরে এখানে ভারতীয় যে এজেন্ডা ছিল, ভারত সহযোগিতার আড়ালে হোক, যেভাবে হোক, আমরা এখন বুঝতে পারছি যে ভারত আমাদেরকে যে সাহায্য করেছে সেই সাহায্যটার পেছনে তার একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার। ঠিক আছে, তো জামাত ওই কথাটা বলে, ভারতের নিয়ন্ত্রণের কথাটা খুব স্ট্রংলি বলে। কিন্তু পাকিস্তানি শাসকদের যে ভুলটা ছিল, তারা যে বর্বরতা ছিল, তারা যে এই সঠিক ভূমিকা না নিয়ে একটা যুদ্ধকে যে অনিবার্য করে তুলেছিল, যেমন বাঙালি অফিসারদেরকে হত্যা করা, আর্মি থেকে বাঙালি অফিসারদেরকে বাদ দেওয়া,
এই যে তৎপরতাগুলো ছিল সেগুলোর ব্যাপারে জামাত নিশ্চুপ থাকে, বলে না, এড়িয়ে যায়, পুরো একচাটিয়া ভারতকে দায় দেয় যে ভারতের ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ এই বিভক্তিটা হয়েছে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যেন জামাত কিছুটা ইম্পার্শিয়াল না, বা পার্শিয়ালি তারা বিবেচনা করে। এই মুক্তিযুদ্ধকে নিয়ে, বাংলাদেশের এই ঐতিহাসিক জায়গাটাকে নিয়ে তাদের রিয়েলাইজেশন এবং খুব স্পষ্ট অবস্থান আমি মনে করি নেওয়া উচিত। এই যে গতকালকেও দেখলাম যে শেখ হাসিনা একটা ভাষণকে কোট করেছে দৈনিক ইত্তেফাক, সেখানে বলতেছে যে আবার কেন বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে, এবং সেখানে একটা জায়গায় জামাতকে কোট করা হয়েছে। আসলে আপনি তো একটা বড় রাজনীতি দলের সবচেয়ে বড় পোস্টে ছিলেন, ইসলামী ছাত্র শিবিরে। জামাতকে যে পাকিস্তানপন্থী বলা হয়, এখন কি সেই ধরনের তাদের চেঞ্জ আসছে কিনা? জামাতের সাথে পাকিস্তানের কমিউনিকেশন আমি কখনো পাই নাই। আচ্ছা, আমি যখন শিবিরের দায়িত্বে ছিলাম, পরে যখন জামাতের সাথেও কাজ করেছি, আমি কখনো দেখি নাই যে পাকিস্তানের জামাতের লোকদের সাথে বা পাকিস্তান সরকারের সাথে জামাতের খুব ভালো যোগাযোগ আছে। আচ্ছা, এই জায়গাটা খুবই একটা হাস্যকর ব্যাপার। আমি দেখি যে জামাত নীতিগতভাবে সে পাকিস্তানপন্থী, কিন্তু পাকিস্তানের সাথে পাকিস্তানের লোকেরাও জামাতকে খুব, এবং পাকিস্তানের যে মানে আপনি অবাক হবেন, পাকিস্তানে যে জামাত আছে তারা কিছু কংগ্রেসের সাথে একসাথ করে তারা রাজনীতি করে। আচ্ছা, ভোটাভুটির রাজনীতিতে। আর কংগ্রেস হচ্ছে বাংলাদেশে এখানে আওয়ামী লীগের বড় শেল্টার। এই কথাগুলো আমি জামাতের ইন্টারনাল জায়গায় আলোচনা করেছি যে আপনাদের এই রাজনীতির এই গ্যাপটা কেন। এবং পাকিস্তান সরকার সবসময় আমি দেখেছি বাংলাদেশে যদি কখনো কাজ করে তারা সবসময় বিএনপির সাথে যোগাযোগ রাখে, ইভেন তারা কখনো কখনো আওয়ামী লীগের সাথেও যোগাযোগ করেছে, কিন্তু জামাতের সাথে কখনো তাদের আমি খুব সুসম্পর্ক, খুব অন্তরঙ্গতা আমি দেখি নাই। কিন্তু নীতিগতভাবে, যেমন আপনি যখন দেখবেন না বাংলাদেশে এই বহু আর্জেন্টিনান ফ্যান আছে, ব্রাজিলের অনেক ফ্যান আছে যে আর্জেন্টিনার জন্য জান দিয়ে ফেলবে, ব্রাজিলের জন্য জান দিয়ে ফেলবে, কিন্তু বাস্তবে আমি কখনো দেখি, আপনি কি জানেন আর্জেন্টিনায় গিয়ে যদি কাউকে যদি আপনি বাংলাদেশের কথা জিজ্ঞেস করেন তারা হয়তো বাংলাদেশ চিনবেও না। তো বাংলাদেশে জামাত এবং শিবিরের অনেক নেতাদেরকে আমি জানি যে যারা নীতিগতভাবে পাকিস্তানকে সমর্থন করেন, পাকিস্তানের জন্য তাদের টান আছে, থাকাটা অস্বাভাবিক না, তাদের যেহেতু রাষ্ট্রগত ধর্মগত একটা ব্যাপার আছে এখানে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওই যে আপনি যেটা প্রশ্ন করলেন যে যোগাযোগ, আমি তাদের কাছে কিন্তু খুব হৃদ্যতাপূর্ণ কোনো যোগাযোগ আমি দেখি।